ধানমন্ডির ৩২ নম্বরে শেখ হাসিনার বাবার বাড়ি ভাঙচুর করা হয়েছে। হয়তো ভুলে যান না আপনারা, তাই না? সেখানের আন্ডারগ্রাউন্ড থেকে কিছু জিনিসও পাওয়া গেছিল, হাড়গোড়, সেগুলো হয়তো পরীক্ষা নিরীক্ষা চলছে। ইতিমধ্যে একটা গরম খবরও আপনাদের জন্য রয়েছে, সেটা হলো শেখ হাসিনা ৩২-এর ঘটনায় প্রতিশোধ নেওয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায়। আসলে তার বাবার বাড়ি ভেঙে ফেলেছে আর শেখ হাসিনা চুপ থাকবে, তা তো হতে পারে না। কি মনে হয় আপনার? আর আওয়ামী লীগের লোকজনও যে দেশের মধ্যে চুপচাপ বসে আছে তা তো না, কারণ তাদের নেতাকর্মীদের তাদের জাতির আব্বার যে ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছে, অবশ্যই এটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিন্তু উন্মাদ হয়ে আছে। তো শেখ হাসিনা আসলে উন্মাদ হয়ে আছে, সেটাই কিন্তু বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। আমি বার্তাবাজারের নিউজ থেকে আপনাদের সাথে শেয়ার করব নিউজটি। তো সবাই কলবে একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন এবং আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা ৩২-এর ঘটনায় প্রতিশোধ নেওয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায়। বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এক আওয়ামী সিনিয়র নেতার বক্তব্য তুলে ধরেন। আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত আনুমানিক ৩টায় জুলকারনাইন সায়ের এই পোস্ট করেন। পোস্টে সায়ের উল্লেখ করেন, আওয়ামী লীগের বেশ সিনিয়র একজন নেতার সাথে কথা বললাম। তিনি যা বলল তার সারমর্ম হলো, ধানমন্ডি ৩২-এ আক্রমণ হওয়ার আগ পর্যন্ত হাসিনা ও তার বোন রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু ভবনটি ধ্বংসের পর সম্প্রতি তারা বেশ সক্রিয় হয়েছেন। হাসিনা এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায়। তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন, কিন্তু দেশে কোনো নেতা না থাকায় কর্মীদের সংগঠিত করার মতো অবস্থান নেই। আর যেসব নেতা এখনও দেশে লুকিয়ে আছেন তারা এক প্রকারের আতঙ্কে আছেন। এই সিনিয়র নেতা উল্লেখ করেন, যে সকল নেতা নেত্রী বিদেশে পালিয়ে গেছেন তারা দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার বেশ ক্ষুব্ধ। অনেকেই বলেছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। বিদেশে অবস্থানরত এ সকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থ সংকটে আছেন বলেও তিনি জানান, কারণ এভাবে চলে যাওয়ার কারণে তারা কেউই তেমন টাকা পয়সা সাথে করে নিতে পারেননি, কারোই কোনো প্রস্তুতি ছিল না, আর বেশিরভাগই সম্পদ করেছে অন্যের নামে, যা আদায় করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি আমির হোসেন আমু এবং নসরুল হামিদ বিপুর কথা বলেন। তিনি দাবি করেন, আমুর সবই অন্যের নামে করা, আর বিপুর দুবাইয়ে করা সব বিনিয়োগ রাজীব সামদানির মাধ্যমে হয়েছে, যা পরিবর্তিত পরিস্থিতিতে সামদানি আর ফেরত দিচ্ছে না। বিপু ও তার স্ত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, নেতাদের মধ্যে বেশিরভাগই ভারতে আছেন, ফজলে তাপস আছেন সিঙ্গাপুর, আর বাদ বাকিরা সবাই দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, কয়েকজন অস্ট্রেলিয়াতেও রয়েছেন। বর্ডার পার হয়ে নিরাপদে কলকাতা পর্যন্ত পৌঁছাতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা মাথাপিছু ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করছে বলেও তিনি জানান। সায়ের অবশ্য তার পোস্টে আওয়ামী লীগের সেই সিনিয়র নেতার নাম উল্লেখ করেননি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা একটু জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন, আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে। আর যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। জুনায়েদ আহমেদ পলক, যে সময় 2024-এ যুদ্ধ হয় শেখ হাসিনার সাথে শিক্ষার্থীদের, ঠিক সেই সময় ঘন ঘন ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষ খুন করতে সাহায্য সহযোগিতা করেছিল সেই প্রতিমন্ত্রী পলক। অবশেষে আদালতে ওঠানোর সময় একটা বার্তা দিয়েছে। বার্তাটা আসলে কাদেরকে উদ্দেশ্য করে দিল সেটা নিয়েই চলছে এখন ঘোরপাকড়। বার্তাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, একটু বিশ্লেষণ করবেন মাথার ভিতরে, তারপরে আপনাদের কমেন্ট বক্সের উত্তরটা দিবেন। চলুন একটু নিউজটা আপনাদেরকে জানাই। নিউজ বার্তাবাজার থেকে নেওয়া। ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন, এই কথাটা বলছে, এই একটা বার্তা দিয়েছে পলক। ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন। আসলে মিডিয়ার সম্মুখে এই কথাটা আসলে কেন বলল সে? এই কথাটার মায়ের পেজটা আসলে কি, চলুন একটু জানাই আপনাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 4 জনের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার 10 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রিমান্ড মঞ্জুর করলে আসামিদের কারাগারে নেওয়া হয়।
এ সময় হাত করা, বুকে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা যায় পলককে। কারাগারে নেওয়ায় পলক সাংবাদিকদের বলেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। কার উদ্দেশ্যে তিনি এ বার্তা দিতে চান? প্রশ্নে তিনি চুপ থাকলেও পাশ থেকে আইনজীবীরা বলেন, কারা ভয় ছড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর পলক কারাগারে কেমন আছেন প্রশ্ন করা হলে তিনি শুধু হাসেন। রহস্যজনক, তাই না? তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি বললেন ভালোবাসা দিয়ে জয় করতে হয়, ভয় দেখিয়ে নয়, এ কথাটা কাদের উদ্দেশ্যে আপনি বললেন এবং কাদের এই বার্তাটা দিলেন? তখন সে চুপ ছিল। পরবর্তীতে তাকে প্রশ্ন করা হয়েছে যে কারাগারে কেমন আছেন, তখন সে হাসে। আচ্ছা, তারপরে কি জানাই? রিমান্ড শুনানি শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সংবাদ সম্মেলনে বলেন, আসামি পলককে বিভিন্ন থানার মামলায় 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখনও 24 দিনের রিমান্ড পেন্ডিং আছে। এর আগে যাত্রাবাড়ির থানার এক মামলায় রিমান্ডে নিলে আসামি পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি, প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বলি। শুনানি শেষে আদালতে আসামির রিমান্ড মঞ্জুর করেন। এদিকে যাত্রাবাড়ি থানার পারভেজ হত্যার একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও রিমান্ড দেওয়া হয়েছে। তাদেরও পলকের সঙ্গে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় শমশের মবিন চৌধুরী সবার উদ্দেশ্যে হাত উঁচু করে বলেন, এই দেখুন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত আসামি হাতে হাত করা। একটু পর থেমে তিনি আরও বলেন, খেতাবপ্রাপ্ত আহত পঙ্গু একজন মুক্তিযোদ্ধার হাতে হাত করা, এটা কেন? এরপর তিনি নীরবে হাজতখানায় হেঁটে যান। এদিকে এদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক নাজমুল হাসান। উভয় পক্ষের শুনানির শেষে আসামিদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এগুলো দেখে অনেকের হয়তো খারাপ লাগে, তাই না? যাদের খারাপ লাগে তাদেরকে উদ্দেশ্য করে বলবো, কই ছিলেন আপনারা যখন আলেম ওলামাদেরকে রিমান্ডের নামে নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হতো? কই ছিলেন সেই সময় আপনারা, যে সময় আলেমদেরকে রিমান্ডের নামে আঘাত করে করে তাদের হাতের নিচে পঙ্গুর লাঠি দিয়ে তাদের হাঁটতে হতো, হুইল চেয়ার দিয়ে তাদের আদালতে ওঠানো হতো? কোথায় ছিলেন সেই সময়? কোথায় ছিল আপনার বিবেক? এখন মায়া লাগে, তাই না? কমেন্ট বক্সে একটু জানিয়ে দিয়ে যাবে। আল্লাহর মায়ের দুনিয়ার বাই, আল্লাহ যখন ধরে, একটা কথায় আছে যে আল্লাহ ধরে না, আবার যদি ধরে তাহলে ছাড়ে না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ একদিন ধরবে, কখন ধরবে সেটা আল্লাহ বলে না। তাই পাপকর্ম করার আগে একটু ভেবে চিন্তা করবেন। এদের অবস্থাটা দেখুন। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। অপারেশন ডেভিল হান্ট, গ্রেপ্তারের সংখ্যা কত অবশেষে জানা গেল। প্রিয় দর্শক শ্রোতা, গাজীপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এবার চামড়া তুলে ফেলা হচ্ছে সন্ত্রাসীদের। শুধু যে গাজীপুরে শুরু করা হয়েছে, শুধু গাজীপুরেই যে রয়ে গেছে তা নয়, গোটা বাংলাদেশে এটার কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে। তো কতজন গ্রেপ্তার হলো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাইকে বলবো ভিডিওটা একটু আপনারা শেয়ার করে দিবেন, কারণ আপনারা বাংলাদেশে যে যেখানে বাস করেন না কেন, আপনারা ইতিমধ্যে হয়তো একটা বিষয় জানেন, প্রত্যেকটা অঞ্চলে এখন কিন্তু ডাকাতি হচ্ছে এবং সন্ত্রাসীরা ডাকাতি মানে সুযোগ বুঝেই ঝোপ বুঝে কোপ দেওয়ার চেষ্টা করছে। আমাদের এলাকায় একই রাতে 3-4 জায়গায় ডাকাতি হয়েছে, আপনাদের এলাকায় হয়তো এরকম হচ্ছে। তো অবশেষে কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু করে দিয়েছে এবং একের পর এক গ্রেপ্তার হচ্ছে। যদি সন্দেহভাজন কাউকে মনে হয় যে এরা ডাকাতিগুলো করছে, তাদের খবর একটু দয়া করে আপনাদের আশেপাশে সেনাবাহিনীর কাছে দিয়ে দিন, তারাও খাবে। হ্যাঁ, তো যাই হোক, চলুন একটু বিস্তারিত জানাই। যাবৎ কতজন গ্রেপ্তার হয়েছে ডেভিল হান্টে অপারেশনে। দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে 1308 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি চিন্তা করে যে সকল সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেবে, পাছার চামড়া তুলে বান্দরের পাছার মতো লাল করে দেবে, যদি সরকার থেকে পদক্ষেপ নেওয়া হয়, এটা সম্ভব ভাই। সন্ত্রাসী ইন্দুরের গর্তের মধ্যেও লুকিয়ে থাকতে পারবে না। যদি
সরকারের পক্ষ থেকে সন্ত্রাসীদের ধরার জন্য তাদের পাওয়ার দেওয়া হয়, যেটা প্রমাণ পেয়েছেন তো এই ডেভিল হান্টের মাধ্যমে, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তো প্রমাণ মিলেছে। একদিনের মধ্যে দেখেন 1308 জন গ্রেপ্তার হয়েছে। রোববার 9 ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর সূত্রে তথ্য জানা গেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার 9 ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় 274 জন এবং রেঞ্জে 1034 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা খুশি এবং আমরা চাই গোটা দেশের বিভিন্ন আনাচে কানাচে যেই সমস্ত সন্ত্রাসী বাহিনী বর্তমানে অন্য বাহিনী ছেড়ে এখন ডাকাত বাহিনী হিসাবে যোগ দিয়েছে এবং অসহায় মানুষদের বাড়ি ঘরে ঢুকে লুটতারাজ করছে, এদেরকে আসলে আপনারা ধরে ইচ্ছামতো একটু বানান। দেশের মানুষ দেখেন একটা জিনিস ভালো করে আপনারা দেখবেন, এই লুটতারাজ, সন্ত্রাসী এবং ডাকাতি এতটাই বেড়ে গেছে, এজন্য তারা চাচ্ছে ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণিত করতে, যে ডক্টর ইউনূস দেশ চালাতে ব্যর্থ হচ্ছে, ডক্টর ইউনূস দেশ চালাতে পারছে না। এক দল কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে এই কাজটা চালিয়ে যাচ্ছে। তো যেহেতু ডেভিল হান্ট শুরু হয়ে গিয়েছে, অপারেশন ডেভিল হান্ট এক এক করে গ্রেপ্তারে প্রায় 1300 ছাড়িয়েছে, আশা করি আরও গ্রেপ্তার হবে। পাছার চামড়া তুলুন, এই কাজগুলো কে করাচ্ছে পিছনে থেকে তাদের, এগুলো বের করুন। আশা করি ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা ইনশাআল্লাহ করবে এবং দেশ শান্তিতে ফিরিয়ে আনবে। তো আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর কার কার এলাকায় ডাকাতি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, অপহরণ হচ্ছে, খুন গুম হচ্ছে, একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করুন। যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। গাজীপুর থেকে সরকারকে আলটিমেটাম দিলেন সার্জিস আলম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই হয়তো আপনারা জেনে গিয়েছেন গাজীপুরে কি ঘটনা ঘটেছে। অনেকেই বলল যে গাজীপুরে নাকি কয়েকজন সমন্বয়ককে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। চলুন একটু বিস্তারিত জানাই। সার্জিস আলম গাজীপুর থেকে সরাসরি সরকারকে উদ্দেশ্য করে কি আলটিমেটাম দিয়েছে, কি দাবি জানিয়েছে, চলুন একটু বিস্তারিত জানাই। আর সবাইকে বলবো নিউজটি শেয়ার করবেন, প্রচুর পরিমাণে মতামত জানাবেন। তবে আগে জানানোর দরকার না, আগে পুরো নিউজটি শুনুন। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত আকম, মোজাম্মেল হক, রাসেল ও জাহাঙ্গীর সহ আওয়ামী লীগ দোসর ও হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। আজ শনিবার দুপুরে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে তারা এ দাবি জানায়। জানা গেছে গতকাল দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার সকাল থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুরে মহানগরীর রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। রাজবাড়ী মাঠে একটি ট্রাকের ওপর তৈরি করা অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ও গাজীপুরের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটি, গাজীপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির সহ আওয়ামী বিরোধী বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। দুপুর 12টার দিকে শুরু হওয়া সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, খুনি হাসিনা ও তার সহযোগীদের ট্রাইব্যুনালে বিচার, শুক্রবার রাতে হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের বিচার, উপদেষ্টা পরিষদ ও প্রশাসনের ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, আমাদের শিক্ষার্থীদের মন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে, সেখানে কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে, তাদের বাঁচানোর জন্য অনুরোধ করা হয়। পরে 15 জন শিক্ষার্থী ঘটনা কি হয়েছে জানার জন্য সেখানে গেলে ওই বাড়ির আশপাশে লুকিয়ে থাকা সাবেক মন্ত্রী মোজাম্মেল, সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও সাবেক মেয়র জাহাঙ্গীরের অনুগত আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দা বটিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে শিক্ষার্থীরা আহত হয়। শুক্রবার রাতের ঘটনা উল্লেখ করে বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার পরপরই শিক্ষার্থীদের উদ্ধার করার জন্য পুলিশকে অনেকবার ফোন করা হলেও তারা সময় মতো সাড়া দেয়নি। কয়েক ঘন্টা পর দোসররা সেনা সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়
সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও এখনও তার দোসররা আমাদের আশেপাশে রয়েছে। সমাবেশ চলাকালেও আমাদের ভাইদের উপরে হামলার ঘটনা ঘটেছে। প্রশাসনের অনেকের এ বিপ্লবের প্রতি অনুগত্য নেই। আমাদের সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, কোনোভাবে বিশৃঙ্খলা করা যাবে না। এ সময় হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি। এ সময় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাসের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আবদুল্লাহ আল মহিম, শুক্রবার রাতে হামলায় আহত শিক্ষার্থী নাবিল প্রমুখ। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন সার্জিস আলম আসলে কেন সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এটা কিন্তু বুঝতে পারলেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করুন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। বেশি পাকলে আসলে যা হয়, ফল যদি বেশি পেকে যায়, বোটা নরম হয়ে যায়, গাছ থেকে টপ করে পড়ে যায়, আর কারো হাতে পড়লে সেটা চিবিয়ে খেয়ে ফেলে, তাই না? প্রিয় দর্শক শ্রোতা, এই যে অভিনেত্রী শাওন একটু বেশি পেকে গিয়েছিল, পাকনামি একটু বেশি করছিল। বর্তমানে আপনারা সবাই জানেন যে ছাত্রলীগ আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বললেই আপনার বিপদ, নিচের বিসি যে কোনো সময় কান্দে উঠতে পারে। এমতো অবস্থাতেও সেই স্বৈরাচারের পক্ষ নিয়ে একের পর এক কথা বলে যাচ্ছিল অভিনেত্রী শাওন। অবশেষে কট খাইছে ভাই, আটক হয়েছে। হ্যাঁ, বিস্তারিত জানাবো আপনাদেরকে, আর আপনাদের মতামত আলহামদুলিল্লাহ নাকি ইন্নালিল্লাহ একটু জানাবেন। মানুষ বিপদে পড়লে তো ইন্নালিল্লাহ পড়ে, তো শাওন যে আটক হয়েছে এটা তো একটা বিপদ। তো আপনারা কি পড়বেন, ইন্নালিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ? একটু কমেন্ট বক্সে আপনারা যে কোনো একটা লিখে দেন। অভিনেত্রী শাওন আটক। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে হুমায়ুন আহমেদের স্ত্রী ও টিভি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় ছাত্র জনতা। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বিকেল 5টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক কালবেলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে একদল ছাত্র জনতা অভিনেত্রী শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না বলেও জানান তিনি। স্থানীয়রা জানিয়েছে, সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য তহুরা আলীর গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল ছাত্র জনতা। অভিনেত্রী শাওন, মোহাম্মদ আলী ও তহুরা আলী দম্পতির 2 সন্তানের মধ্যে বড়। উল্লেখ্য, শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর 5 সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অন্যদিকে তহুরা আলী 1996, 2001 ও 2009, 2024 মেয়াদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। মেহের আফরোজ শাওনে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো যাই হোক প্রিয় দর্শক, এই যে কয়েকদিন যাবৎ এই শাওন একের পর এক কিন্তু ডক্টর ইউনূস বিরোধী বা সরকার বিরোধী কথা বলতেছিল, রাষ্ট্রবিরোধী কথা বলতেছিল, একের পর এক স্ট্যাটাস দিচ্ছিল, অবশেষে কিন্তু কট খাইছে ভাই। তো এখন এই ব্যাপারটি নিয়ে আপনারা কি বলবেন, আলহামদুলিল্লাহ নাকি ইন্নালিল্লাহ, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর পারলে ভিডিওটি শেয়ার করুন, আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করুন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কে এমন অপরাধ করেছি, আমার বাড়িতেও আগুন দিলি কেন, আমার বাড়িটাও পুড়িয়ে দিলি? কে এমন অপরাধ করেছে? শুধুমাত্র কয়টা কালো টাকাই তো বিদেশ পাচার করেছে, শুধুমাত্র বাংলাদেশের জনগণের রক্ত চুষে খেয়েছে, শুধুমাত্র বাংলাদেশকে ভারতের কাছে বিলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছি। কি এমন করেছি
যার কারণে আমাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দিতে হবে। কে এমন অপরাধ করেছে? দেশে তো তোমরা থাকতেই দিলা না। কোথায় কোথায় থাকি বোঝো, তোমরা বোঝো কত কষ্ট হয়, বোঝো। সারা জীবন রাজপ্রাসাদে খেয়েছি, দেশের মানুষের রক্ত না খেলে, দেশের মানুষের কলিজা ভুনা না খেলে আমার দিন কাটতো না। সেই মানুষ আজকে না খেয়ে পাগলের মতো ভারতের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। অবশেষে আমার বাড়িটাও ভেঙে দিলা তোমরা, পুড়িয়ে দিলা। কে অপরাধটাই করেছি আমি? তেমন কি বড় অপরাধ করেছে? এটা ঠিক না। ফখরুল সাহেব কি এগুলো দেখেন না আপনারা? এগুলো কি আপনারা দেখেন না? আমাদের বাড়িগুলো ভেঙে দিচ্ছে। কে অপরাধ করেছে? আর কি কোনোদিন এই বড় আলিশান বাড়ি দিতে পারবো? কত টাকা, কত পয়সা দেশের দামে রেখে এগুলো অনেক কষ্ট করে জমিয়ে জমিয়ে একটা বাড়ি করেছিলাম, রাজপ্রাসাদ করেছিলাম, আর এটাও ভেঙে দিল। মির্জা ফখরুল, আপনার বাসায় থাকতে চেয়েছিলাম, জায়গা তো দিলেন না। ভালো ভালো কথা, আপনার বাসায় আমাকে জায়গা দেননি, ভালো কথা, কিন্তু অন্তত আমার বাসাটাও তো হেফাজত করতে পারত। ভেঙে দিল। এ জীবন রেখে আর কি হবে? না না না। এটাই বাস্তব। আই লাভ ইউ। ভিডিওটা শেয়ার করবেন। আই এম রিপন ভিডিও। আচ্ছা, 32 নম্বরে এত আগুন কেন? হেনা কোথায়? বাবা, হেনা তো 6 মাস আগে পালিয়ে গিয়েছে। না, আমি বিশ্বাস করি না। তো আপনি বিশ্বাস করেন ভাই, নাই করেন, 32 নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেইখানে শেখ মুজিবের যে বাড়ি ছিল সেটা যে ধ্বংসস্তূপ হয়েছে এবং গুড়িয়ে দেওয়া হয়েছে, ধূলিসাৎ হয়েছে। সেইখানে নির্মাণ হবে এখন কি? মসজিদ। প্রিয় দর্শক শ্রোতা, আবু জেহেলের বাড়ি বর্তমানে টয়লেটে রূপান্তরিত হয়েছে এবং বাংলাদেশে যেখানে আওয়ামী লীগের সভা বসাতো, আওয়ামী লীগ মিটিং মিছিল করতো, সেই জায়গায় এখন বর্তমানে টয়লেট হয়েছে। এবং শেখ মুজিবের বাড়ি বা ভাঙা হলো যে সেই 32 নম্বরে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কিন্তু একটা হিন্দু, একজন হিন্দু দাদা। তাকে খুব ভালো করে আপনারা চেনেন, খুবই সত্যবাদী একজন লোক, সত্য ছাড়া কথা বলে না। তো পিনাকি ভট্টাচার্য অবশেষে ঘোষণা দিয়েছে যে শেখ মুজিবের বাড়িতে মসজিদ হোক। প্রথমেই বলবো কারা কারা চান আপনারা, তার সাথে একমত কিনা একটু কমেন্ট বক্সে জানান। এবার মূল নিউজ আপনাদেরকে জানাবো। শুধু 32 নম্বরের মানে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়নি। দেশের বিভিন্ন জায়গায় এমপি, মন্ত্রী, আমলা যারা ছিল, যারা পালিয়ে গিয়েছে, দেশের টাকা লুট করে যারা বিদেশ পাচার করেছে, মোটামুটি গতকাল একটা কর্মসূচির মতোই মানে হয়েছে ধরতে পারেন যে গোটা বাংলাদেশের সকল শেখ মুজিবের মুরালগুলো, শেখ মুজিবের মুরালের স্তম্ভগুলো বা বড় বড় এমপি মন্ত্রীদের বিশাল বিশাল কোটি কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন ডলারের বাড়িগুলো ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত আপনাদেরকে এই নিউজটা জানাই যে 32 নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা পিনাকি। একটু নিউজটা শেয়ার করবেন আপনারা সবাই, হ্যাঁ, আর আপনাদের মতামতকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি 32 নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। বুধবার 5 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টে এ ঘোষণা দেন তিনি বলেন, বুলডোজার ঢুকছে 32 নম্বরে, নির্মাণ শ্রমিক ভাইরা আসুন, যে যেখানে আসেন চলে আসুন, কাজ শেষ হলে একটা বেড়া দিবেন, একটা সাইনবোর্ড লাগাবেন, ওইখানে 5 মে 2000
13 শহীদের স্মৃতিতে একটা মসজিদ হবে। আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে। ইনকিলাব জিন্দাবাদ। এটা হলো পিনাকি ভট্টাচার্যের কথা। এর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতের পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণাকে উল্লেখ করে উত্তেজিত ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বুধবার রাত 8টার দিকে এই ভাঙচুর শুরু হয়। সেখানে ছাত্র জনতাকে হাসিনা বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। রাত 11টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত 32 নম্বর বাড়িতে ভাঙচুর চলছিল। এ সময় ভবনের 2য় তলায় আগুন জ্বলতে দেখা গেছে। তার আগে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার আসার ঘটনায় এর পাল্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দেয়। রাত 8টার দিকে গেট ভেঙে ধানমন্ডির 32 নম্বরে বাড়িতে শত শত জনতা ঢুকে পড়ে। তারা লাঠিসোঁটা, রড ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেয়। এদিকে ধানমন্ডি এলাকায় কর্মসূচির কারণে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানোর কথা বললেও সেখানে রাস্তার উপর 2টো পুলিশ ভ্যান দেখা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বা তেমন উপস্থিতি দেখা যায়নি। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরও 32 নম্বর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছিল। তবে গতকাল রাতে সরজমিনে দেখা গেছে যে 5ই আগস্টের ভাঙচুর আর অগ্নিসংযোগের পর অবশিষ্ট যা পাওয়া গেছে তাই ভাঙতে থাকে উত্তেজিত লোকজন। বাড়ির দোতলায় আগুন জ্বলতেও দেখা যায়। উত্তেজিত ছাত্র জনতার উপস্থিতি ও ভাঙচুরের কারণে 32 নম্বরের আশেপাশে বিতানগুলো বন্ধ হয়ে যায়। দ্রুত এক পর্যায়ে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে যোগ দিতে আসা জনতা বলেছেন, এই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসাবে চিহ্নিত। বুলডোজার দিয়ে আজ স্বৈরাচার এই চিহ্ন মুছে দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, হাসিনার বক্তব্যে প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে গতকাল সন্ধ্যায় ফেসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এর আগে গতকাল বিকেলে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন, লেখক পিনাকি ভট্টাচার্য ফেসবুকে ধানমন্ডি 32 অভিমুখে বুলডোজার মিছিলের ঘোষণা করেন। তাদের শেয়ার করা ফটোকার্ড বলা হয়। হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতা প্রতিবাদে 24-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ বুধবার রাত 9টায় এই কর্মসূচি পালিত হবে। তারপরে কি হয়েছে সেটা তো আপনারা সকলে খুব ভালো করে জানেন। আসলে দেখেন, মোটামুটি যা ভাঙচুর হয়েছিল 5ই আগস্টে, তারপর কিন্তু একটু ঠান্ডা বা শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু আসলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে একবার পাখা ভেঙে গিয়েছিল, নতুন করে আবারও পাখা গজানো শুরু করেছিল, যেটা আওয়ামী লীগ কিন্তু প্রমাণ করে দিয়েছিল। আবার শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে, আবার নতুন করে আবার ক্ষমতায় বসাবে, ইউনূস সাহেবকে ফাঁসি দিবে, উপদেষ্টাদের ফাঁসি দিবে, নানা ধরনের কথা শোনা যাচ্ছিল। তো অবশেষে হলো কি, এই বেশি বাড়াবাড়ির কারণে আবারও দেখা যায় যে আবারও আওয়ামী লীগের যা চিহ্ন ছিল সবই ধূলিসাৎ হয়ে গেল। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। ভিডিওটি আশা করি সবগুলো দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়াল যদি আপনার নতুন হয়, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। যারা দিয়েছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে যে ঘটনাটি ঘটে গেল সেটাকে আপনারা বলতেই পারেন যে এটা একটা বুলডোজার দিবস। বুলডোজার মনে হয় নাম না? হ্যাঁ, বুলডোজার দিবস। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন ধানমন্ডি 32 নম্বরের শেখের বাড়ি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এটা করলো কারা? শিক্ষার্থীরা। কেন করলো? ইতিমধ্যেই মোটামুটি আপনাদের সকল কিছু জানা হয়ে গেছে যে শেখ হাসিনা নাকি ছাত্র জনতা বা ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দিবেন। গতকাল একটা নিউজ শেয়ার করেছিলাম, অনেকেই বলছিলেন যে নিউজটা আমি ভুয়া শেয়ার করছি। আসলে ভাই ভুয়া শেয়ার করছি না ভাই, ছাত্রলীগের নেতাকর্মীরা বলছিল, একটা কথাই আছে না, মুরব্বীরা বলে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। একবার তো পিপিলিকার পাখা গজাইছিল মরিবার তরে, সে পাখা আসলে শিক্ষার্থীরা সেই পাখা কেটে দিয়েছিল, যার কারণে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিল। তো অবশেষে আবার সেই পাখার বলতে পারেন যে কিছু অংশ হয়তো বেজেছিল, সেখান থেকে ধীরে ধীরে পাখা আবার কুশি বাড়াইয়া ধীরে ধীরে আবার পাখাটা হয়তো পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আবার আওয়ামী লীগ নতুন করে এরকম ফরাত করে ওর আর একটা চিন্তা ভাবনা করছিল, যার কারণেই বিভিন্ন সময় বিভিন্নভাবে আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে তারা সবসময় ডক্টর ইউনূসের পদত্যাগ এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু নানান ধরনের সমালোচনা, সরকার বিষয়ে সমালোচনা এবং শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে, তারা ফেব্রুয়ারি মার্চ জুড়ে মাঠে থাকবে, শেখ হাসিনা আবারও ভাষণ দেবে, মানে নানান ধরনের কথা কিন্তু আসলে
বলতেছিল, মানে বোঝাই গেল যে তাদের পাখা আবার নতুন করে গজাইছে। তো দেখেন এই কারণেই কিন্তু এখন শেখ হাসিনার, আওয়ামী লীগের বা শেখ মুজিবের যতগুলো স্মৃতিচিহ্ন ছিল বাংলাদেশে বাকি সব কিছু আবার ধূলিসাৎ হয়ে গেল। মানে আওয়ামী লীগ এখন বাংলাদেশ থেকে যেন একটা মুছে গেল, সাদা পাতায় পরিণত হলো, যেখানে আওয়ামী লীগের কোনো নামগন্ধ নেই, এমন পরিস্থিতি কিন্তু হলো। চলুন একটু এ বিষয়টি নিয়ে অবশেষে সাংবাদিক ইলিয়াস হোসেন কিছু কথা বলেছে, চলুন তার বক্তব্য কি, তার ভাষ্য কি একটু আপনাদেরকে জানাই। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করবেন, পেজে নতুন হলে ফলো করবেন, নাসির অফিসিয়াল এই পেজটা কিন্তু ফলো করে দেবেন। ধানমন্ডি 32 নিয়ে এবার সাংবাদিক ইলিয়াস যা বললেন, সম্প্রতি ধানমন্ডি 32-এ ঘটে যাওয়া ঘটনা নিয়ে এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। বুধবার 5 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসে সাংবাদিক ইলিয়াস লেখেন, ভাইরা আমার, 32 নম্বরে একটা ইটও যেন অবশিষ্ট না থাকে, অর্থাৎ সবকিছু খুলে ফেলার কথা বলেছে। এর আগে রাত 8টার দিকে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ণ ঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির ছাত্র জনতা মিছিল নিয়ে সেখানে ঢুকে পড়ে। একই সঙ্গে সেখানে অবস্থিত বাড়িতে ভাঙচুর চালাতে দেখা গেছে ছাত্র জনতাকে। তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন যে শেখ হাসিনার কোনো বক্তব্য দিলে ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি 32 নম্বর অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 8টায় শাহবাগ থেকে এই মিছিল শুরু করার কথা থাকলেও বিকেল থেকেই ধানমন্ডি 32 এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। সন্ধ্যা হতে হতে সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং ফ্যাসিবাদী বিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে উত্তেজিত ছাত্র জনতা 8টায় ধানমন্ডি 32 নম্বর বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে। তো প্রিয় দর্শক শ্রোতা, বাদ বাকি খবর হয়তো আপনাদের সকলের জানা। এখন যদি কিছু বলার থাকে বলতে পারেন। আর ছাত্রলীগ, আওয়ামী লীগ কর্মীরা যারা আসলে ধীরে ধীরে আবার নতুন করে পাখা গুজিয়ে আপনারা চিন্তা করছিলেন দেশে নতুন করে একটা অরাজকতা সৃষ্টি করবেন, দয়া করে আপনারা একটু চুপ থাকেন, সেটাই ভালো হবে আপনাদের জন্য। আপনারা যদি এইভাবে যদি ঘেউ ঘেউ করতে থাকেন তাহলে হয়তো আপনাদের পাশার চামড়া থাকবে না। একটু আপনারা চুপ থাকেন, দরকার নাই, অন্তত বেঁচে তো থাকেন, বেঁচে তো থাকতে পারবেন নাকি? রাস্তায় এসে যদি কুকুরের মতো ঘেউ ঘেউ করেন পাশার চামড়া তো থাকবে না, পাশা বানরের পাশার মতো লাল করে দেবে। কিন্তু ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আপনাদের স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আপনাদের বড় বড় আমলারা, এমপি মন্ত্রীরা কিন্তু পালাতে বাধ্য হয়েছে। তো তারা বিভিন্ন দেশ থেকে শান্তিতে বসবাস করতেছে, কারণ তারা তো দেশে থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি কোটি টাকা পাচার করেছে বিদেশে। সেখানে ঘর আছে, বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, বউ আছে, চাউল পানি সব নিয়ে চলে গেছে। আর ওখানে থেকে আরামায় সে সোফার উপর বসে থেকে চা পান করতেছে, ধূমপান করতেছে, আর আপনাদেরকে বলতেছে যে আপনারা নতুন করে রাস্তায় বের হন। আর আপনারা বোকা চন্দ্রের মতো আবার রাস্তায় বের হয়ে নিজেদের পাশা নিজেরাই লাল করতেছে। তো বোকামি বাদ দিয়ে একটু আপনারা ভালো থাকেন। খুদাই পাশা লাল করার কোনো দরকার আছে কন? জানি ভিডিওটি করার পরে অনেক মানুষ অনেক ধরনের কথাই বলবেন, বলেন, সমস্যা নেই। তবে আমরা যেটা চাই সেটা হলো স্বৈরাচার যেই হোক না কেন, সে যে দলই করুক না কেন, স্বৈরাচারী যারা করেছে, মনে করেন যে এর আগে স্বৈরাচার শাসক ছিল ফেরাউন, তার ইতিহাস লেখা আছে, নমরুদের ইতিহাস লেখা আছে, আবু জেহেলের ইতিহাস লেখা আছে, যত স্বৈরাচার পৃথিবীতে এসেছিল সকলের ইতিহাস লেখা হয়ে গেছে এবং সকলের কি করুণ পরিণতি হয়েছে সেটাও কিন্তু ইতিহাসে লেখা আছে। তাই দয়া করে কোরআন হাদিস যদি বিশ্বাস করে থাকেন একটু স্বৈরাচারী মনোভাব থেকে দূরে আসুন। আপনাদের নিয়েও কিন্তু ইতিহাস লেখা অলরেডি শুরু হয়ে গেছে এবং পরবর্তীতে হয়তো 20, 25, 50, 100 বছর পরে এই ইতিহাসগুলো অন্য ছেলেমেয়েরা জানবে আর ভাববে, আরে একসময় হয়তো এরকম ছিল, হয়তো সে সময় আমরা থাকবো না, কিন্তু ইতিহাসগুলো হয়তো থেকে যাবে। তো ইতিহাসের পাতায় নাম উঠুক আপনার বীরের নাম, জঘন্যতম কুত্তামার্কার নাম লিয়া ইতিহাসের পাতায় নামটা উঠায়েন না। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর লম্বা করলাম না। গত 2-3 দিন যাবত এই যে পাশের ছবি দেখতে পাচ্ছেন, এনার ছবি কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছেন এবং এনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এই ব্যক্তি সেই ব্যক্তি যে কিনা শেখ হাসিনাই আবার ফেরত আসবে, ডক্টর ইউনূসের পদত্যাগ সহ আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতেছিল এবং 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সরগরম সৃষ্টি হয়েছিল।
অবশেষে কিন্তু সে কট খাইছে ভাই। হ্যাঁ, অবশেষে সে কি খাইছে? কট খাইছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে এই সংবাদটি হয়তো আপনারা জেনেছেন। তো চলুন তার আমলনামা সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এ কট খাওয়ার কারণে আপনারা খুশি নাকি অখুশি একটু কমেন্ট বক্সে পারলে জানিয়ে দিবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যাই। লিফলেট বিতরণ, আলোচিত শিক্ষক মুকিব মিয়া গ্রেপ্তার। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকায় লিফলেট বিতরণ করায় লালমনিরহাটের আলোচিত কলেজ শিক্ষক মুকিব মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শেরেবাংলা কৃষি বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, শিক্ষক মুকিব মিয়াকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ওই থানায় তার নামে একটি মামলাও রয়েছে। লালমনিরহাটে পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের 31তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তার লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতারা দেশের বাইরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলাও রয়েছে। ঢাকার শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বলেন, ডিবি পুলিশ গ্রেপ্তার করে শিক্ষক মুকিবকে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মুকিবকে রিমান্ডে আনা হবে। একটা কথাই আছে না ভাই, সুখে খাইতে ভূতে কিলায়। কেন, তুই একটা সরকারি কর্মচারী, সরকারি শিক্ষক, কি দরকার পড়ছে ওইগুলো করার? বোঝস না যে কোন সময় কি করতে হয়? আসলে ওই যে একটা গ্রামের মানুষ কথা বলে থাকে যে সুখে খাইতে ভূতে কিলায়। এ মুকিব মিয়াকে হয়তো সুখে খাইতে ভূতে কিলাইছে, আর এখন হয়তো সেই ভূতে আর কিলাইতে পারবে না, কারণ সে তো এখন কারাগারে। তাকে এখন রিমান্ডে নিয়ে পুলিশ কিলাইবে। ঘটনা কিন্তু এরকমই ঘটছে। যাই হোক প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। হঠাৎ করেই পলক সাহেব, আপনারা খুব ভালো করে জানেন, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, এই পলক সেই পলক না ভাই। মাঝে মধ্যে ঠাস করে ইন্টারনেট বন্ধ করে বলে যে হঠাৎ করে চলে গেছে এই পলক। এই পলকের হঠাৎ করে এত বড় সাহস হইল কই থেকে ভাই, বুঝে আসে না। নিশ্চিত ভিতর থেকে কোনো শক্তি পাইতেছে। একটু ভালো করে দেখেন। চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। আজকে আদালতে ওঠানোর সময় এই পলক সাহেব কিন্তু এই ডায়লগটা দিছে, যে ডায়লগটা কিন্তু অনেকেই ভাবিয়ে তুলেছে যে হঠাৎ করে পলক সাহেব চোখের পলক ফেলে এরকম কথা বলতেছে কেন। এর আগে কিন্তু পলক মাফ চাইছিল, ক্ষমা চাইছিল। তার চেহারাটা দেখে মনে হয়েছিল আহারে কি দরদ মাখা একটা চেহারা, ভয়ে আতঙ্কিত। আর এখন আবার হাসে এবং একটু চোখটা বড় করে বলে রুখে দাঁড়াও বাংলাদেশ। হ্যাঁ, চুপ থাকার সময় শেষ। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে আপনারা কি একটু লক্ষ্য করতেছেন, ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে কর্মসূচি দিচ্ছে। ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতেছে এবং শক্তিশালী হওয়ার চিন্তা ভাবনা করতেছে। ডক্টর ইউনূসকে যে কোনো পর্যায়ে ক্ষমতার চেয়ার থেকে নামানোর একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আর ইতিমধ্যে এর ভিতরেই কিন্তু আদালত প্রাঙ্গণে ওঠানোর সময় এই কথাটি বলেছে। দেখেন বিস্তারিত আপনাদের জানাই। হ্যাঁ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। সোমবার রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় পলকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। আদালত সূত্রে জানা গেছে, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলায় তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিয়াদুল হক তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালতে তার রিমান্ডের আদেশ দেন। মামলার সূত্রে জানা গেছে, গত 20 জুলাই রাজধানীর বাড্ডা থানার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল 3টায় আসামিদের ছোড়াগলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় তার পরিবার গত 21শে আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই এই যে পলক সাহেব এই কথাটা বলল, এর পিছনে তো কারণ অবশ্যই লুকিয়ে আছে। এরা ধীরে ধীরে সাহস পাচ্ছে কোথায় থেকে, এটা আপনাদের কি মনে হয় একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর যদি মন চায় ভিডিওটা শেয়ার করে দেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো করে দিবেন। নাসির অফিসিয়াল এই পেজটা কিন্তু দয়া করে ফলো করবেন। আর যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।